গল্পের নাম মায়াবতীর ছায়া। পাহাড়ের কোলে এক নির্জন ডাকবাংলো, চারদিকে ঘন কুয়াশা আর পাইন গাছের দীর্ঘ ছায়া। জনশ্রুতি আছে এই বাংলোর শেষ ঘরটি কখনোই খোলা হয় না। সেখানে নাকি এক কিশোরী মেয়ের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায়। শহরের ব্যস্ততা থেকে দূরে অভিক এসেছে এই নির্জন পাহাড়ি গ্রামে। অভিক পেশায় একজন ডকুমেন্টারি মেকার। সে শুনেছে এই বাংলোর রহস্যের কথা। বাংলোর কেয়ারটেকার রহমত চাচা বৃদ্ধ মানুষ। সে অভিজ্ঞদের বারবার সতর্ক করে, বাবা, রাত বাড়লে ঘরের বাইরে বেরিও না। আর যদি কোনো মেয়ের আওয়াজ শুনতে পাও, ভুলেও উত্তর দিও না। রাত তখন 10টা। বাইরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। অভিক তার ক্যামেরা সেট করছিল। হঠাৎ লেন্সের ভেতর দিয়ে সে দেখল করিডোর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। একটা হালকা সাদা শাড়ির আঁচল দেখা গেল। অভিক ক্যামেরা নিয়ে পিছু নিল। অভিক হঠাৎ দেখে করিডোরের শেষ প্রান্তে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার চুলগুলো পিঠ পর্যন্ত নামানো, খুব লম্বা। অভিক কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরালো। তার ফ্যাকাশে চামড়া, চোখ দুটো গভীর কালো, আর ঠোঁটে এক রহস্যময় হাসি। সে মায়াবতী। সে অভিকের দিকে তাকিয়ে ভারী সুরে বলে, খুঁজতে এসেছো নাকি হারিয়ে যেতে? সবাই আসে কিছু পাওয়ার লোভে, কিন্তু এখানে এনে দিতে হয় প্রাণ আর নীরবতা। অভিক চমকে উঠল। মেয়েটির কণ্ঠস্বর সাধারণ মানুষের মতো নয়, যেন মাটির তলা থেকে ফিস ফিস করে ভেসে আসছে। অভিক সাহসে ভর দিয়ে বলল, আমি এখানে সত্যিটা জানতে এসেছি। লোকে বলে এখানে তোমার আত্মা বন্দি। মায়া এক পা এগিয়ে এলো অভিকের দিকে। বাতাসের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। মায়া বলল, বন্দি? কই, না তো। আমি তো মুক্ত। যারা আমাকে দেখতে পায় তারাই আসলে বন্দি হয়ে যায় আমার এই মায়ায়। তুমি কি জানো অভিক, এই বাংলোর দেওয়ালে কতগুলো মানুষের নিঃশ্বাস মিশে আছে? অভিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি আমার নাম জানলেন কি করে? মায়া জানালার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, বাতাস কথা বলে। পাহাড়ের পাথরগুলো তোমার পায়ের শব্দ ছিঁড়ে নিয়েছে। তুমি যখন প্রথমবার এই গেট দিয়ে ঢুকেছিলে, তখনই আমি জানতাম আজকের রাতটা তোমার শেষ অন্ধকার রাত হতে চলেছে। এরপর মায়া অভিককে নিজের অতীত বলতে শুরু করে। সেই বাংলোর মালিকের মেয়ে ছিল। তাকে এখানেই জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এক অশুভ তান্ত্রিকের কারণে। বাবা ভাবতেন আমি অপয়া, তাই আমাকে ঘরের দেওয়ালে গেঁথে দেওয়া হলো। জানো, প্রথম দিনই আমি খুব কেঁদেছিলাম। তারপর যখন নিঃশ্বাস ফুরিয়ে এলো, তখন বুঝতে পারলাম শান্তি কি। এখন এখন আমি সেই শান্তি অন্যদের বিলিয়ে দিই। এরপর অভিক ভয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু সে দেখলো চারপাশের সব দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। মায়া এখন তার খুব কাছে। তার গায়ের থেকে এক অদ্ভুত ভিজে মাটির গন্ধ আসছে। সে অভিকের কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু একটু সঙ্গ চাচ্ছি। অনেকদিন পর কেউ আমার সাথে কথা বলছে। এই দেখো, এই দেখো আমার ঘরটা কেমন লাগছে, কেমন সাজানো। অভিক তাকিয়ে দেখলো পুরো ঘরটা মানুষের কঙ্কাল আর পুরনো কিছু জিনিস দিয়ে ভর্তি। মায়ার হাত এখন অভিকের কাঁধে। অভিক অনুভব করলো হাত দুটো বরফের মতো ঠান্ডা। মায়া অভিককে বলে, পালাতে চেও না, তোমার ক্যামেরাটা এখানে রেখে যাও।
যাতে পরের বার যারা আসবে তারা যেন দেখতে পায় নিজেদের শেষ মুহূর্তের ছটফটানি। তোমার স্বাগত অভিক আমার চিরস্থায়ী পৃথিবীতে। পরদিন সকালে রহমত চাচা ঘরটা খুলে দেখলেন ঘরটা ফাঁকা, শুধু মেঝের ওপর পড়ে আছে অভিকের ক্যামেরা। ক্যামেরাটা অন করতেই স্ক্রিনে দেখা গেল এক জমাট অন্ধকার, তার মাঝখানে দুটি জ্বলজ্বল চোখ।